সংগ্রাম অ্যাডমিশন বাংলা দ্বিতীয় পত্র বইয়ের সন্ধি পাঠ থেকে আমরা আলোচনা করতেছি। সন্ধির আলোচনা করার আগে আমরা মূলত আজকে যেইভাবে পড়বো সেটা একটু জেনে রাখবো। আজকে আমরা কি করব, তোমাদের বেসিকটা পড়াবো। বেসিকটার মধ্যে যা যা কি থেকে প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসে সেটা বুঝাই দিব। এই যে বেসিক সূত্রগুলো, তারপর হচ্ছে মনে রাখার যে টেকনিকগুলো, সেভাবে করা গল্পগুলো, অনুচ্ছেদগুলো, সেইগুলো বুঝানোর পরে আমাদের ক্লাস কিন্তু একটা দীর্ঘ টাইম ধরে হবে। যারা যারা লাগতে থাকতে পারবে, শেষ পর্যন্ত থাকবে, তারা সন্ধিটা একদম কভার করেই বের হতে পারবে। দেখো, এই টপিকটা তুমি যদি একা একা নিজে নিজে এককভাবে পড়তে, যে এইটা উপকার না হতো, আমাদের সাথে পড়ার কারণে সেই উপকারটা হচ্ছে কিনা এইটুক নিশ্চিত করে তুমি অবশ্যই কন্টিনিউ করবে। এরপরে হচ্ছে দেখো, এইখানে আমরা যে বিগত সালের কোশ্চেনগুলো, তাহলে এই যে কোশ্চেনগুলো তোমরা আমাদের সাথে সমাধান করবা। যেমন কিভাবে করতে পারো, এক লেখে এখানে এক থাকবে, তোমরা একের ক না খ, গ না উ, চ না প, এরকম করে উত্তর দিবা। এটা দিলে কি হবে, তোমাদের ভুলটা আমি ধরতে পারবো, বলতে পারবো এখানে কেন এটা না হয় এটা হবে, কোনটা হবে, কি কারণ হবে, লজিকটা হবে, কারণটা কি, এটা সব ব্যাখ্যা করতে পারবো। এভাবে যদি আমরা সন্ধির এইখানে যে কটা কোশ্চেন আছে এটা সমাধান করতে পারি, আবার বলতেছি, এই করে যদি সমাধান করতে পারি, তোমাকে সন্ধি আর ধরতে হবে না, আর ধরতে হবে না, কখনোই না, পরীক্ষার আগেও না, পরেও না, রিভিশন পর্যায়ে ধরতে হবে না। কারণ যেইভাবে তোমার প্রতি গেঁথে যাবে সেটা একটা দীর্ঘমেয়াদে তোমাকে উপকার পৌঁছাবে। তাহলে আমি মূলত এই জিনিসটাকে মাথায় রেখে আলোচনাটা করব। দেখো, আমাদের কিন্তু প্রশ্ন কিন্তু এই ধরনের আসবে। খুদ পিপাসা শব্দটি সন্ধি বিচ্ছেদ কি, সন্ধির বিপরীত শব্দ কি, আন্না শব্দটি সন্ধি বিচ্ছেদ কি, তারপর নিপাতনে সিদ্ধ নিয়মটি কোন জাতীয় শব্দের জন্য প্রযোজ্য, সন্ধির কাজ কি, হিমালয় শব্দটি ব্যাকরণে কোন সাধিত হয়েছে, ঘুরে ফিরে এই ধরনের প্রশ্নগুলো আসবে। তাহলে এই প্রশ্নগুলো পারার জন্য আমাদের যে বেসিকটুক পড়তে হবে। তাহলে আশা করি যারা যারা যুক্ত হওয়ার সবাই যুক্ত হয়ে গিয়েছ। এরপরে যদি একটু পারো, তোমাদের তারও যারা আছে তাদেরকে মেনশন দিও। আচ্ছা, তাহলে তো অনেকে আছো B11 এর, B13 এর। শুরু করছি। দেখো, সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। প্রথমে এই সন্ধির সংজ্ঞা বলবো। এখন সন্ধির সংজ্ঞাটা যেহেতু আসে না, সুতরাং এই জায়গার মধ্যে আমাদের সময় নষ্ট করা, বেশি প্রেশার দিয়ে কিছু নেই। তাহলে এতটুকুই, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, দুটি সন্নিহিত ধ্বনি মিলিয়ে। এই কথাটা আবার মনে রাখতে হবে, পরীক্ষায় আসুক না আসুক, কিছু তো আসেও বটে, যে দুটি ধ্বনির মিলন, অনেকে বলে দুটি শব্দের মিলন, দুটি হচ্ছে বর্ণের মিলন। এই কথাটা বারবার মনে রাখতে হবে, এই কথাটা ভুল। শব্দের মিলন এই কথাটা কিছুতেই বলা যাবে না। বর্ণের মিলন যদি বলো, এটা এই কথা কিছুটা সত্য, কারণ ব্যঞ্জন সন্ধির মধ্যে কিছুটা বর্ণেরই মিলিত হয়। তাহলে বেশি বলবা কি, ধ্বনির মিলন। তাহলে দুইটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনিতে পরিণত হওয়াকে কি বলে, সন্ধি বলে। তারপরে আসো, উদাহরণ দিয়েছে, যেমন বিদ্যালয়। এই দেখো, বিদ্যার শেষে যে আটা আছে, আলয়ের শুরুতে যে আটা আছে, দুইটা আ মিলে একটা আ হয়ে গেছে, এটাই হইতেছে বিদ্যালয়। আমাদের মুখটাই হচ্ছে এমন, আমরা পাশাপাশি সমজাতীয় ধ্বনি একসাথে হলে সেটা মিলে যায়। যেমন আমি তোমাদের বলেছিলাম, পাখি পাকা পেঁপে খায়, তারপর হচ্ছে এই যে কাঁচা গাপ পাকা গাপ, এগুলো বললে আমাদের একটা সমস্যা কেন হয়, গ প চ চ প্রায় একই রকম, যখন পা পা বলি তখন জিনিসগুলো প্রায় মিলে মিলে যেতে চায়, এই জন্যই সমস্যাটা। বোর্ডের ব্রাইটনেস, না আমাদের বোর্ডের ব্রাইটনেস আরো বাড়ানো যায় না। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দরকার আমি জুমকে আরো বড় করে দেখাবো, বা তোমার মোবাইলের ব্রাইটনেস বাড়াও। যে আমি মোবাইলের ব্রাইটনেস বাড়িয়েছি, এখন ভালোই দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। আর না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা। এরপর যদি বলি সন্ধির বৈশিষ্ট্য কি, সন্ধি বৈশিষ্ট্যটা এটা খুব আহামরি কোন শব্দ না। একটা যেমন প্রশ্ন হতে পারে যে সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। অনেকে বলে ফেলে সন্ধি রূপ বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, কারণ সন্ধি তো শব্দ তৈরি করে। এই ভুলটা অনেকে করে, তো এই ভুলটা করা যাবে না দেখে বলতেছি, এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। উদ্দেশ্য কি, শব্দকে সংক্ষেপ করা, স্বাচ্ছন্দ্য করা, এগুলো প্রশ্নের বিষয় না। এখন এখানে যেটা পড়াবো, এইটা আবার গুরুত্ব দেওয়ার বিষয়, ভালো করে গুরুত্ব দেওয়ার বিষয়। ঠিক আছে, এটাকে তোমাদের অনেক ভালো করে গুরুত্ব দিতে হবে, কারণ অনেকগুলো প্রশ্ন এই জায়গাটা থেকে আসে। সেটা কি, সন্ধির প্রকার। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সন্ধি কত প্রকার? সন্ধি 3 প্রকার। তোমাকে এই পরীক্ষায় কি এটা আসবে, সন্ধি 3 প্রকার? না, পরীক্ষাটা আসবে না যে সন্ধি কয় প্রকার সেটা লেখো, সন্ধির প্রকার আসবে না। তোমার কাছে যেটা আসবে, তোমাকে নির্ণয় করতে বলবে, একটা শব্দ দিয়ে বলবে নিচের কোনটি স্বরসন্ধি,
ব্যঞ্জন সন্ধি নাকি বিসর্গ সন্ধি? প্রশ্ন হচ্ছে, তুমি সেটাই তোমাকে চিনতে হবে। এখন এই চেনার মধ্যে আমাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আমরা যখন দেখব স্বর প্লাস স্বর, সেটা স্বরসন্ধি, এটাও আমরা বুঝতে পারি। তারপর হচ্ছে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, এটাও ব্যঞ্জন সন্ধি, এটাও খুব সহজে বোঝা যায়। তাহলে সমস্যাটা কোথায় হয়? সমস্যা হয় যখন স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর হয়, তখন সেটাকে কোন সন্ধি বলবো। এবার বিসর্গ সন্ধি কোনটাকে বলবো? এই যে বিসর্গ থাকলেই সেটাকে বিসর্গ সন্ধি বলবো। ঠিক আছে? তাহলে বিসর্গের সাথে স্বর থাকতে পারে, বিসর্গের সাথে ব্যঞ্জনও থাকতে পারে। যেহেতু দেখো তোমাদের ভোটের মধ্যে তোমাদের করিয়েছি, সেই সময় তো আসলে এই সবগুলোকে একসাথে দেখানো সম্ভব হয়নি, এই জন্য তো বুঝতে পারোনি। এখন তো একসাথে দেখতেছো, এখন দেখে বুঝে নাও। যেমন দেখো, স্বর প্লাস স্বর কেমন শুভেচ্ছা, শুভর মধ্যে কি আছে? শুভ, একটা অ আছে। ইচ্ছার শুরুতে কি আছে? ইচ্ছার শুরুতে একটা ই আছে। এই দুইটা মিলে হয়েছে এ, শুভেচ্ছা। তার মানে এটা কোন সন্ধি? স্বর স্বরে কোন শব্দ, কোন ধ্বনি? স্বরধ্বনি। সুতরাং এটা হচ্ছে স্বরসন্ধি। এবার ব্যঞ্জন সন্ধিটার কিভাবে বুঝবো? দেখো ব্যঞ্জন সন্ধি, এ দেখো স্বর প্র, প্রর পর একটা কি আছে? অ আছে। আর সদের এখানে স আছে। আচ্ছা বলো, অটা কোন ধ্বনি? ওটা তো স্বরধ্বনি। সটা ব্যঞ্জন ধ্বনি। স্বর আর ব্যঞ্জনে যুক্ত হয়েছে, সেটাকে কোন সন্ধি বলবো? এই যে আমাদের এখানে লেখা আছে, স্বর প্লাস ব্যঞ্জন হলে সেটা ব্যঞ্জন সন্ধি হবে। সুতরাং প্রচ্ছদ ব্যঞ্জন সন্ধি। আবারও বলতেছি, পরীক্ষা কিন্তু তোমাকে প্রচ্ছদ আসবে না। পরীক্ষা তোমার যে শব্দটা আসবে, সেই শব্দটাকে তোমাকে ঠিক এইভাবে নির্ণয় করতে হবে। এইভাবে নির্ণয় করে তোমাকে বুঝতে হবে এটা আসলে কোন সন্ধি, তারপর তোমাকে পারতে হবে। ঠিক আছে? এটা কে? রাফসান নাইমো আসছো, থ্যাংক ইউ। এরপর দেখো দিগন্ত, দেখো দিকের মনে এখানে কি আছে? ক আছে। অন্তর এখানে স্বরে অ আছে, ক প্লাস অ, তার মানে এটা ব্যঞ্জন, এটা স্বর। তাহলে ব্যঞ্জন প্লাস স্বর হইলেও কি হবে? ব্যঞ্জন প্লাস স্বর হইলেও এটাও ব্যঞ্জন সন্ধি হবে। এরপরে দংশন, দংশনের এখানে ন, এই দেখো ন, আর এখানে স, আর ন স থাকলেও কি হবে? এই দুইটাই ব্যঞ্জন বর্ণ, সুতরাং এটাও ব্যঞ্জন সন্ধি। এবার বিসর্গ সন্ধি কিভাবে চিনবো? বিসর্গ সন্ধি হচ্ছে এই যে বিসর্গ আছে, বিসর্গ আছে, পরে হয়তো স্বরবর্ণ থাকতে পারে, পরে হয়তো বিসর্গ বর্ণ থাকতে পারে। এইটা আমার দেখার কোনো বিষয় না, স্বর থাকলো না বিসর্গ থাকলো, না সরি ব্যঞ্জন থাকলো, দেখার কোনো বিষয় না। বিসর্গ থাকলেই সেটা বিসর্গ সন্ধি, কোনোভাবে বিসর্গ থাকলেই সেটা কি? বিসর্গ সন্ধি। তাহলে সন্ধি চেনাটা আমাদের হয়ে গেল। আসলেই হয়ে গেছে কিনা সেইটা একটু কমেন্ট করে জানাবা। যদি তুমি পিছু এসে থাকে, মিস করে থাকো, তাহলে বলার কিছু নাই। কিন্তু তুমি এসেছো, পুরো থেকে পেয়েছো, তারপরও বুঝতে পারো নাই, এমনটা হয়ে থাকলে প্রশ্ন করো, আমরা বুঝিয়ে দিব। এরপরে আমরা দেখাবো হচ্ছে সন্ধির নিয়ম কানুনগুলো। কি দেখাবো? সন্ধি দেখবা কিছু কি আছে, অনেকগুলো নিয়ম আছে সন্ধির। খেয়াল করছো তোমরা কখনো? স্বর প্লাস ব্যঞ্জন, আচ্ছা ব্যঞ্জন প্লাস স্বর, এটা একটু বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, বলেছ আগুন পাখি, তুমি অনেক আগে থেকেই আসো, এই জন্য অবশ্যই বুঝাই দিব। এই যে বললা হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন। এখন এখানে কোন জিনিসটা বুঝতে পারলা না? প্রটা কেন হয়েছে দেখো, প্র উচ্চারণ মানে উচ্চারণ করলে কি হয়? প্র, একটা ও অ শব্দ, একটা অ ধ্বনিটা আসে, প্র অ আসে। এখন এই অর পরে এই যে এই আসতেছে স, প্র, তাহলে এই দেখো অর পরে তো স আসতেছে, সুতরাং এটা কি? স্বর ধ্বনি, আর এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, মানে ব্যঞ্জন ধ্বনি, দুইটাই তো। এইবার হচ্ছে এটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে? না আবার যদি কেউ পিছনে এসে থাকো, তাহলে তো বারবার বুঝাইলে তো বাকি যারা চুলুতে আসছে তাদের সমস্যা হবে। স্যার এখন ভিডিওটা থাকবে, রেকর্ড ভিডিওটা থাকবে, রেকর্ড ভিডিওটা থাকবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে। অর্থাৎ লাইভ ক্লাস যেটা থাকবে ওটা তোমরা ফ্রি করতে পারবা, কিন্তু রেকর্ডের যেটা, সেটা কিন্তু আর ফ্রি পাবা না, সেটা হচ্ছে কোর্সের ভিতরে পাবা। আচ্ছা তাহলে বুঝতে পারলা? আশা করি এখন বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, যেটা আবার বুঝাইতে পেরেছো, আমি একটু টান দিয়ে বুঝিয়ে যাই। কিভাবে বুঝিয়ে যাই? তোমরা আমাদের সরাসরি প্রশ্নের মধ্যে চলে যাও। প্রশ্নের মধ্যে যে দেখো এই ধরনের কেমন প্রশ্নটা আসছে, সেইটা সমাধান করি, তাহলে আমাদের এই অংশের সমাধানটাও হয়ে যাবে।
আচ্ছা একটু অপেক্ষা করো। এই যে আচ্ছা, আমাদের একটা উদাহরণ খুঁজে বের করতে হবে, যে এরকম ধরনের উদাহরণ প্রশ্নে প্রায় আসে, দেখতে হবে এখানে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা যখন কোশ্চেন সলভ করতে যাব তখন এই ধরনের কোশ্চেন বারবার পাবা, এই জন্য আগেও বলতেছি যে মূলত কোনটা কোন সন্ধি। আচ্ছা, আরো যদি সহজ করে বলি, যে আমাদের তিনটা নাম আছে, কে ধলা মিয়া, কে কালা মিয়া, কে হচ্ছে লাল মিয়া। এখন যার চেহারা লাল সে লাল মিয়া, যার চেহারা কালো সে কালা মিয়া, যার সাথে সাদা সেটা সাদা মিয়া। এইটাও তো একদম সহজ কথা, একদম ইজি উত্তর। যেমন প্রশ্ন আসবে নিচের কোনটি কোন সন্ধি, কোনটা স্বরসন্ধি, কোনটা ব্যঞ্জন সন্ধি, কোনটা বিসর্গ সন্ধি, এই প্রশ্নটা আসবে। এন্ড প্রশ্ন তো হচ্ছে আমি কিভাবে বুঝবো? আরে যেটার মধ্যে বিসর্গ থাকবে সেটা বিসর্গ সন্ধি, যেটার মধ্যে ব্যঞ্জন বর্ণ থাকবে সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর যার মধ্যে স্বরবর্ণ থাকবে সেটা হচ্ছে স্বরসন্ধি। এখন প্রশ্ন হচ্ছে তুমি স্বরসন্ধি হয়তো বুঝতে পারছো না যে কোনটা স্বরসন্ধি। যেমন এখানে তো ভ লেখা, প্রশ্ন হচ্ছে এখানে ভ লেখা, এটা তো ব্যঞ্জন হয়ে যাচ্ছে, এখানে তো স্বরবর্ণ নাই। না, আছে। তোমরা জানো সাধারণত বর্ণের পর একটা উজ্জ অ থাকে, শুভ। দেখো খেয়াল করো, আমি কি বলছি, শুভ একটা অ আছে এখানে, প্রচ্ছদ। তোমরা প্র দেখতেছো, এখানে আসলে প না, পর পর একটা অ আছে, প্র। এই দেখো অ, প্র। এই তো, বাস এইটুক বুঝতে পারলে এইখানে কিন্তু বোঝার আর তেমন কিছু নেই। তাহলে তিনটা সন্ধিকে নির্ণয় করাটা আমরা কি বুঝতে পেরেছি কিনা, তোমাদের সম্মতি নিয়ে সামনের দিকে আগাবো। যারা বুঝতে পেরেছো তারাও বলো, এই সংখ্যা যদি বেশি থাকে। আর যদি না বুঝতে পারো তাহলে বললে পরে আমরা তাদের কথা শুনে তারপরের দিকে আগাবো। এই জন্য কে কোন লেভেলে আছে সেটা বলো। এরপরে আমরা যাব হচ্ছে সন্ধির নিয়মগুলো। তাহলে তোমাদের বইয়ের মধ্যে দেখো বা শীটের মধ্যে দেখো বা যে কোনো জায়গায় দেখো, সন্ধির নিয়মগুলো আছে। আমরা যে একটা সুন্দর কাজ করেছি, বা আমার এই যে সংগ্রাম যে নোটটা কিংবা বই, এইটার মধ্যে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে নিয়মগুলোকে একদম পাশাপাশি রেখেছি, পাশাপাশি দেখিয়েছি যে আসলে নিয়মগুলো কি কি। তা তোমরা নিয়মগুলো একটু দেখো, এই দেখো নিয়মগুলো। নিয়মগুলোকে দেখলে মাত্র এই যে কটা নিয়ম, অর্থাৎ স্বরসন্ধির নিয়মটা একটু বেশি। তোমার হয়তো লেখা বুঝতেছো না, ওটা বোঝা দরকার নেই, মানে নিয়ম কয়টা সেটা দেখো। এরপর আমরা বুঝাবো, তখন ভেঙে ভেঙে বুঝাবো, এই নিয়ে সমস্যা হবে না। দেখো, স্বরসন্ধির নিয়ম হচ্ছে প্রায় 15টা। তোমাদের ক্লাসে কিন্তু আমি প্রায় কয়টা নিয়মের কাজ করাইছি, এখানে প্রায় 11টা সূত্রের কাজ, বা 11টা সূত্র পর্যন্ত তোমাদের অফলাইনে ক্লাসে যেটা করিয়েছি। এই 4টা সূত্র আলোচনা করিনি, তবে এখন সবগুলি করাই দিব। এখন যেহেতু বোর্ড আছে, স্মার্ট বোর্ডের মধ্যে আবার উদাহরণগুলো আছে, সবগুলি দেখাই দিব। ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো দেখো, স্বর প্লাস ব্যঞ্জনের একটা মাত্র নিয়ম, ব্যঞ্জন প্লাস স্বরেরও একটা মাত্র নিয়ম। বাকি সবগুলো নিয়ম হচ্ছে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জনের। কয়টা নিয়ম? প্রায় হচ্ছে 13টা নিয়ম। ঠিক আছে, ওকে। বিসর্গের নিয়ম মাত্র হচ্ছে 5টা। তাহলে বিসর্গ সন্ধি হচ্ছে সন্ধি জগতের মধ্যে সবচেয়ে সহজ সন্ধি হচ্ছে বিসর্গ সন্ধি, একদম চেনা সহজ, 5 কথা। এবং সেটারও সুন্দর একটা থিওরি আছে, আমি বলে দিয়েছি। বিসর্গ মানে 3 কথা, বলে না 3 কথা শোনায় দিব, এই মনে রাখবা, বিসর্গরে 3 কথা শোনায় দিতে পারো। অর্থাৎ আচ্ছা কি কি সেটা বলবো, স হবে, র হবে, ও হবে, বিদ্যমান থাকবে, স্বর দীর্ঘায়িত হবে। আমরা আজকে সবগুলো সন্ধি কভার করব, কারণ যত প্র্যাকটিস যখন করতে হবে তখন কিন্তু আমাদের সবগুলি কভার করতে হবে। ঠিক আছে, আমরা এই আমাদের এই যে কি বলা যায় বড় করেই দেখি। তারপরে একটা আলোচনা আসে, কি কি আলোচনা আমি সব তো বলতেছি। তারপরে একটা আলোচনা আসে যে নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটা।
তোমরা কি কেউ নিজের মতন করে শীটটা দেখে বোর্ড কোয়েশ্চেন সমাধান করার চেষ্টা করেছো? না করলে একটু বলো, বা যদি করে থাকো তাহলে কিন্তু দেখেছো যে বারবার কিন্তু একটা প্রশ্ন আসে, নিপাতনের সিদ্ধ কোনটা, নিপাতনের সিদ্ধ কোনটা। তো নিপাতনের সিদ্ধ সন্ধি মানেটা কি সেটাকে বুঝো। এই যে আমরা উপরে যে নিয়মগুলো দেখলাম না, এই যে নিয়মগুলো দেখলাম, স্বরে ও সমান স্বরে ও সমান সমান স্বর হয়, স্বরে আ আকার হয়। তারপর হচ্ছে স্বরে ও সমান রশ্মি হইলে সেখানে হয় একার হয়। এই যে দেখো নিয়মগুলো আছে। এই যে দেখো এই যে নিয়মগুলো আছে না, যে কি স্বরে স্বরে সমান সমান কি হবে, আকার হবে। রশ্মি রশ্মি সমান সমান কি হবে, দীর্ঘিকার হবে। স্বরের সাথে রশ্মি দীর্ঘ থাকলে একার হবে, রস্য উ থাকলে ওকার হবে। এই যে নিয়ম আছে না, মাঝে মাঝে না এই নিয়মটা মানে না, এই নিয়মটা ব্রেক করে। এই যে মানে না, এখন তোমরা বলো স্যার তাহলে কি রেখা কি পড়বো? এই বলতেছে নিয়ম আছে, আবার কিছু বলে নিয়ম মানে না, তাহলে আমরা কোনটা রেখে কোনটা পড়বো? এই জন্যই নিয়মটা হচ্ছে যে তোমাদের প্রশ্ন আবার এই প্রশ্নগুলো আসে যে এগুলো নিয়ম মানে না, তখন সেই নিয়ম মানা শব্দগুলোকে আমরাকে বাছাই করতে হয়েছে যে এই কটা নিয়ম মানে না, সুতরাং তুমি এই কটা মুখস্থ করে ফেললে তোমাকে আর কেউ আটকাতে পারবে না, তাহলে আমরা সেই কটাই পড়ে ফেলবো। সেটা হচ্ছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। এখন নিপাতনের শির শব্দ সন্ধি নিয়ম যে মানে না, এর একটা উদাহরণ দেখো। উদাহরণ হচ্ছে যেমন স্বরে অর সাথে যদি দীর্ঘি হয় তাহলে এ হয়, নিয়মটা কি হয়, এ হয়। তোমরা আজকে ক্লাসে পড়েছো বা উপরে নিয়মও দেখতে পারবা, না হলে তুমি এটা বুঝো যে স্বরের সাথে এ হইলে কি হয়, একার হয়। এখন একার হইলে শব্দটা হওয়া উচিত ছিল শের। এখন আমরা কি শের বলি নাকি স্বৈরাচার বলি? এই যে স্বৈরাচার বলে, এই যে এখানে না হয়ে এখানে ঐকার হয়ে গেছে, এটাই হচ্ছে নিপাতনের সিদ্ধ। এখানে ওকার হওয়ার কথা ছিল, না হয়েছে কি ঔকার। এখানে হওয়ার কথা ছিল ঔকার, না হয়েছে ওকার। এখানে হতে ছিল গভীশ্বর দীর্ঘিকার, না হয়েছে একার। এই যে নিয়মটা যে মানলো না, এটাকে বলে নিপাতনের সিদ্ধ। এখন নিয়ম কিভাবে মানে নেই তোমার এটা পড়তে হবে না, তোমার তাহলে পরীক্ষায় যেটা আসবে তুমি শুধু সেটা পড়ো। কি আসবে, তোমার বলবে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। তাহলে মানে তুমি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কয়টা আছে আমার জিজ্ঞেস করবো, স্যার কয়টা আছে, সে কটা আমাকে তাহলে পড়ায় দেন। বাস তাইলেই পরীক্ষা আসলে যেটা আমি পারি, তার আমরা সেই কটায় পড়াই দিই। শুধু পড়াই দিব না, আমরা একটা গল্পও বলবো। এই গল্পের উপমাগুলো উদাহরণগুলো যখন তোমার চোখের সামনে ভাসবে তখন মনে রাখবা এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ শব্দ স্বরসন্ধি। এখন তোমাদের দুইটা ব্যাচের মধ্যে একটা ব্যাচকে আমি মনে হয় গল্পটা পড়াইতে পারছিলাম, আরেকটা ব্যাচকে পড়াইতে পারিনি। তো এই সুযোগে এই লাইভে সবাইকে পড়াই দিব, আবার যারা অনলাইনেও আছো তাদেরকে পড়াই দিচ্ছি। দেখো গল্পটা হচ্ছে এক রাজা আর রানীর, দুইজনই ছিল কি হাসিনা আর এরশাদ, অর্থাৎ একজন স্বৈরাচার একজন স্বৈরাচারিণী এরকম। তাইলে স্বৈরাচার রাজা এবং পৌর রাজা, স্বৈরাচার মানে সে অনেক জুলুমবাজ ছিল, এবং পুরা মানে হচ্ছে কি বুড়া। পৌর শব্দের অর্থ কি, ও একটা বিষয় অর্থ জানতে হবে, কারণ একবার পরীক্ষায় বিম্বস্ত শব্দের অর্থ আসছে আর একবার এই কুলটা শব্দের অর্থ আসছে, তাহলে অর্থটাও একটু জেনে রাখাটা ভালো। আমি অর্থ দিয়ে দিছি, দেখো এই যে যেখানে যে অর্থটা লাগে অর্থটা দিয়ে দিছি। তো স্বৈরাচার ও পৌর রাজা শুদ্ধোদন, রাজার নাম কি শুদ্ধোদন। শুদ্ধোদন মানে জানো, শুদ্ধ ওদন, ওদন মানে হচ্ছে ভাত, মানে শুদ্ধ খাবার। যাই হোক রাজার নামই শুদ্ধ খাবার। তো স্বৈরাচার এবং পৌর রাজা তার দুই ছেলে, দুই ছেলের নাম, একটা নাম হচ্ছে গবেশ্বর আর একটা হচ্ছে গবেন্দ্র। ওদের কি করছে, ওদেরকে প্রেষণ করছে, মানে চাপ দিছে, এই তোরা সারঙ্গ ধরে নিয়ে আয়। সারঙ্গ কি, সারঙ্গ হচ্ছে হরিণ। তাহলে একজন স্বৈরাচার রাজা এবং বুড়া রাজা কি করেছে, শুদ্ধোদন তার দুই ছেলেকে বলছে তোরা সারঙ্গ ধরে নিয়ে আয়। আচ্ছা, এরপর রানী যে ছিল, রানীটা ছিল আবার কুলটা। কুলটা বুঝো, কুলটা হচ্ছে অসতী নারী, খারাপ নারী, যে নারী সব কুল হারিয়েছে, বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি সবটাই হারিয়েছে। কুলটা ও শৈরিনী রানী, তার মানে এই কি দুইটা জিনিস, একটা হচ্ছে কুলটা, একটা কি শৈরিনী। তা রানীটা কি একদিকে যেমন খারাপ নারী ছিল, আরেকদিকে কি ছিল শৈরিনী। রাজা যদি স্বৈরাচার হয় আর ওই ছিল শৈরিনী রানী। বিম্বষ্ঠ ও রক্তষ্ঠ, তা তোমরা ওষ্ঠ মানে যে ঠোঁট সেটা হতে পারবা, এটা নিয়ে সমস্যা হবে না, কিন্তু রক্তষ্ঠ মানে কি, রক্তষ্ঠ মানে হচ্ছে রক্তের মতন লাল ঠোঁট। বিম্বষ্ঠ মানে বিম্বের মতন লাল ঠোঁট। বিম্বটা কি জিনিস, বিম্ব হচ্ছে এক ধরনের তেলাকুচার পাতা আছে, যেটা একটু কি কালার, বেগুনি বেগুনি কালার আছে। আমি তোমাদের অর্থ সহ দেখাই যে কোনটার কি অর্থ।
এই যে বিম্বষ্ট মানে পাকা তেলাকুচা ফলের মতো লাল ঠোঁট। তেলাকুচা ফল, একটা ফল আছে, ঠিক আছে, একটু বেগুনি বেগুনি কালার। ওকে, তারপর দেখো অক্ষহীনী। অক্ষহীনী শব্দের অর্থ কি? বিপুল সংখ্যক অশ্ব ও হস্তরথ সহ সৈন্যবাহিনী, এটা হচ্ছে অক্ষহীনী। গবাক্ষ মানে জানালা, আর মার্তন্য মানে হচ্ছে সূর্য। সীমন্ত মানে হচ্ছে মাথায় যে সিথি থাকে এই মাঝখানে, এই হচ্ছে সিথি। তাইলে তো মনে হয় আমরা এই যে দুইটা গল্প বুঝতে পারলাম। শৈল ও পৌর রাজা শুদ্ধোদন দুই ছেলে গবেশ্বর ও গবেন্দ্রকে প্রেষণ করে সারঙ্গ ধরে আনতে। কুলটা ও শৈরিনী রানী বিম্বষ্ট রক্তষ্টকর অক্ষনীতির আদেশ দেয়। গবক্ষ দিয়ে জানায় কি আদেশ, রানী কি আদেশ দিছে। আর রানী দেখা একটা ছোট্ট একটা কাজের জন্য, কেমন স্বৈরাচার, যে ছোট্ট একটা কাজের জন্য সে সৈন্যবাহিনীকে অর্ডার দিছে। কি কাজ? যে আমার জানালা দিয়ে যাতে কি হয়, সূর্যের আলো আমার সিথির উপর না পড়ে। রাজা রানী মনে করে এমন জায়গায় শুয়ে থাকতো যে সকালবেলা জানালা খুললে সূর্যের আলো একদম তার মাথায় এসে পড়তো। তাহলে এই গল্পের মাধ্যমে আমরা কি নিপাতনের ষড়সন্ধিগুলো মনে রাখতে পারবো? একটু সবার কমেন্ট চাচ্ছি। স্যার লাল রঙের ফল হয় তেলাকুচার, লাল রঙের হয়। আচ্ছা, যদি জেনে থাকো, আমি জানি না, আমি যেটা জানি সেই হিসাবে বললাম। তো যাই হোক, এইটা তোমাদেরটা মেনে নিব। এটা মেয়ে যে বলবে, যা বলবে মেয়েদের কথাই, যেহেতু ঠোঁটের বিষয়ে আসছে, সুতরাং তাদের কথা। লিপস্টিকের বিষয়ে আসলে এটা আমরা এই বিষয়ে, লিপস্টিকের কালার আমরা জানতে চাই না। আচ্ছা, তাহলে এই গেল স্বরসন্ধির নিপাতনের সিদ্ধগুলোর উদাহরণ। এবার আসবো ব্যঞ্জনের নিপাতনের সিদ্ধের উদাহরণ। মাঝে মাঝে তোমাকে প্রশ্ন আসবে সিম্পল করে, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ? তখন তুমি সবটা মিলিয়ে দিয়ে দিতে পারবা। কিন্তু মাঝে মাঝে প্রশ্নটা কঠিন হয়ে যাবে, বলবে নিচের কোনটি ব্যঞ্জন নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ, এই ব্যঞ্জন কোনটা, এইটাও প্রশ্ন হয়ে যাবে। তো তখনই মূলত এই সমস্যাটা তৈরি হবে। আচ্ছা, তাইলে আমরা এই গল্পটাও শুনে রাখি। এই গল্পটাও কি একটা চোরের আর দুই বোনের গল্প। চোর আর দুই বোনের গল্প। কি করছে, দুইটা বোনের নাম কি? একটা বোনের নাম হচ্ছে পতঞ্জলি, আরেক বোনের নাম হচ্ছে মনীষা। দুই বোন আশ্চর্য হয়ে পরস্পরের দিকে তাকায়। মানে বুঝো না, দুই বোন একজনের কি আপা দেখতো, এরকম দুইজন দুজনের দিকে তাকায়। কি তাকায়? কারণ তস্কর হরিশ্চন্দ্রকে তারা চিনে ফেলে। দুইজন দুজন আশ্চর্য তাকায় কেন? কারণ তারা যে চোর, চোর যে হরিশ্চন্দ্র তাকে চিনে ফেলে। এরা গত বৃহস্পতিবার ষোড়শ অথবা 11 জন মিলে দুলোকের গব্য, গোষ্পদ আর বনস্পতির নাব্য আসপত এরা চুরি করেছে। আচ্ছা, আমরা একটু এটা মনে রাখার একটু কিভাবে করাটা কি কথা সেটা একটু বোঝার চেষ্টা করি। দুই বোন বনস্পতি এবং মনীষা আশ্চর্য পরস্পরের তাকায়। ঘটনা এক শেষ। দুই, তারা কেন তাকাইছে? কারণ একটা তস্কর, তস্কর মানে হচ্ছে চোর, চোরটার নাম কি? হরিশ্চন্দ্র। তাহলে চোর হরিশ্চন্দ্রকে এরা চিনে ফেলছে। আরে বাবা দেখতো, এটাই কিন্তু সেই চোরটা হরিশ্চন্দ্র। ওরা কি করেছিল? গত বৃহস্পতিবার 16 জন অথবা 11 জন মিলে চুরি করছে। কি চুরি করেছে? দুইটা জিনিস, একটা হচ্ছে দুলোকের বাড়ি আর একটা হচ্ছে বনস্পতির বাড়ি। দুলোকের বাড়ি থেকে কি চুরি করছে? গব্য আর গোষ্পদ। গব্য মানে হচ্ছে গরুর খাবার, গোষ্পদ মানে হচ্ছে গরুর পা। আর বনস্পতির বাড়ি থেকে কি চুরি করেছে? নাব্য আর আসপদ। মনে থাকবে, আশা করি মনে থাকাটা উচিত, কি বলো? হ্যাঁ, তাহলে আমরা নিপাতনের স্বরসন্ধির হিসাবটা আমরা শেষ করে ফেললাম। এবার আমরা স্বরসন্ধির নিয়মগুলোর মধ্যে আসব, একটা একটা করে নিয়ম দেখব এবং বোঝার চেষ্টা করব, ও এটাই তাহলে সন্ধি। যেমন পরীক্ষা তোমার প্রশ্ন আসবে, এই যে নরাধম, তোমাকে বলবে নরাধম সন্ধি বিচ্ছেদ করো। কিভাবে বুঝবা নরাধমের সন্ধি বিচ্ছেদ কি হবে? আমি এই এখন আবার বলতেছি, আগে তো বলেছিলামই। ভাইয়া স্ক্রিনশট নেওয়ার তো প্রয়োজন নাই, আমরা তো তোমাকে পিডিএফ দিয়ে দিচ্ছি। পিডিএফ দিয়ে দিলে তোমার আর স্ক্রিনশট নিতে হবে কেন? আচ্ছা ঠিক আছে, পিডিএফটার মধ্যে পাবা, না থাক তাহলে স্ক্রিনশটের সময় না, বা কিংবা ক্লাসটার কোনো একটা জায়গায় পজ করে তুমি স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? তার এখানে আসছো কি প্রণব সাহা, এরপরে আবনি, সবাই আসছো। যা ক্লাস কেমন লাগতেছে, ক্লাসকে উপকার পাচ্ছ কিনা সেটা জানাবা। তো সেটা বলেছিলাম, সন্ধি মানে হচ্ছে মিলন। মিলনের ফলে কি হয়? মিলনের ফলে হয় বাচ্চা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওটা পারবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।
হ্যাঁ, তাহলে দেখো এই যে আকার আছে না মাঝখানে, এই আকারটা থাকলে বুঝবা এটা নিশ্চয়ই স্বরসরা এগুলো দিয়ে যুক্ত হয়েছে। আমরা নিশ্চয়ই তোমাদেরকে স্বরসন্ধির নিয়মগুলো দেখিয়েছি, দরকারের নিয়মগুলোকে একটা গ্লাস আবার দেখিয়ে আনি যে নিয়মগুলো সৃষ্টি আসলে হয়েছে কিভাবে। এই যে এ হচ্ছে স্বরসন্ধির নিয়মগুলো, আমরা সবগুলো নিয়মই একটা একটা করে দেখব। দেখো নিয়মগুলোর মনে রাখা যে টেকনিকটা, আমরা প্রথম তিনটা সূত্রকে একটা সেট আকারে মনে রাখবো। সেটটা কি? স্বরসরয়া সংক্ষিপ্ত হয়ে হয় সরেয়া, রস্যি দীর্ঘি সংক্ষিপ্ত হয় দীর্ঘি, হ্রস্ব দীর্ঘ হয় দীর্ঘ। এই তো এই তিনটে একটা সেট। তারপরের সেট হচ্ছে, মানে সেট সেট আকারে হয়তো তোমরা বুঝো কিনা জানি না, আমি যেটা বলেছি বলবো হচ্ছে বিবাহ। মনে করো এই তিনটা স্বরসরয়া যদি স্বরসরয়াকে বিয়ে করে সন্তান হয় সরায়া, রস্যি দীর্ঘি বিয়ে করলে সন্তান হয় দীর্ঘি, রস্যি দীর্ঘ বিয়ে করলে সন্তান হয় দীর্ঘ। একটা হইল। তৃতীয় সেট হচ্ছে এই যে স্বরসরয়ার সেট। এটা কি? স্বরসরয়া যদি রস্যি দীর্ঘিকে বিয়ে করে তাহলে দেখো এতক্ষণ বিয়ে হয়েছে কার সাথে? সমজাতীয়র সাথে, মানে দুইটা জাতি একটা, দুইটাই শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ ককেশীয় বা লাল চুলালাদের বিয়ে হয়েছে। দেখো না, সাদা বিয়ে হইলে সন্তান একদম সাদা হয়, নিগ্রোদের সন্তানও কি নিগ্রোই হয়। এই আমাদেরও আমরা মিশ্র, আমাদের সন্তানগুলো দেখতে মিশ্রের মতনই হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নিকিতা ইসলাম, ওকে, নিকিতাকে দেখে ভালো লাগলো। নিকিতা তো এইচএসসি সময় ছিল, আবার মাঝখানে তো এইচএসসি পরীক্ষা দিলা, এখন এইচএসসির পরে তোমরা অ্যাডমিশনের প্রসেসে চলে আসলা, ঠিক আছে। এরপরে আসো, স্বরসরয়া রস্যি দীর্ঘি মিলে কি হয়? এই তৈরি হয়। স্বরসরয়া রস্যি দীর্ঘ মিলে ও তৈরি হয়। অ আ রি মিলে অর বা আর তৈরি হয়। স্বরসরয়া এ ওই তৈরি হইলে ঐকার তৈরি হয়। ও মিলে ঔকার তৈরি হয়। এই যে তৈরি হয়, এইটাকেও একটা সুন্দরভাবে মনে রাখা যায়। আমি বলেছিলাম এই যে তৈরি যেটা হয়, এটা কি তোমাকে কেউ চাপাই দিছে যেটাই তৈরি হবে? দেখো না, কেউ তোমাকে চাপাই দেয় নাই। তুমি যদি লজিক খাটাও এটাও তুমি মনে রাখতে পারবা। কিভাবে মনে রাখবা? ধরে নাও আমি যখন সমজাতীয় হইল, যখন ক্রস মানে ভিন্ন জাতের সাথে সম্পর্ক না হইলো, তাহলে সন্তান তো সেই জাতের মতনই হবে। আচ্ছা, সেই জাতটা বুঝতে পারলাম, কিন্তু সমস্যাটা কোন জায়গায়? পরের অংশে। যখন সবার বাবা হচ্ছে স্বরসরয়া, যদি মারা যদি অন্য টাইপের হয় তাহলে সন্তানের মধ্যে একটা ভেরিয়েশন তো আসবে। বা ওই যে বললাম, ধর হাসপাতালের মধ্যে সন্তানটা হারায় গেছে, আমি কিভাবে চিনবো যে কোনটার সাথে কোনটা হবে? এটাও খুব ইজি। আচ্ছা বলো তো, এখানে ঐকার আছে, এখানে ঐকার ছাড়া আর কোনটা দিলে বানাইতো? এখানে ওকার আছে, এখানে ওকার ছাড়া আর কোনটা দিলে মানাইতো? এখানে রস্য উ, এটা উচ্চারণ করতে ঠোঁট গোল হয়, তাহলে তো এখানে ও দেওয়া ছাড়া কি মানাইতে পারে? আচ্ছা, এবারটা বলে রাখি, নিবন্ধনের জন্য আলাদা ব্যাচ। আচ্ছা হ্যাঁ, ওটা আলাদা ব্যাচ। আচ্ছা, এই জন্য একটু বলে রাখি যে তোমাদের নিয়মগুলো এখন বুঝাচ্ছি। নিয়মগুলো জাস্ট একটু হয়তো তোমাদের মাথার মধ্যে যাবে, এটা সমস্যা নাই, তুমি নিয়মটাকে দেখো। আমরা যখন প্র্যাকটিসে যাব তখন বুঝবে যে নিয়মটা আসলে একটু বুঝে নেওয়াটা দরকার ছিল। দ্বিতীয় হচ্ছে এই যে এই নিয়মটা, এই তিনটা আবার একটা সেট মনে রাখবে। সেটা কেমন? যদি রস্য দীর্ঘের সাথে অন্য কোনো স্বর ধ্বনিগুলো মিলিত হয়, অন্য স্বর বলতে কি? স্বরসরয়া রস্যি দীর্ঘি, মানে আরো যে 11টা স্বরবর্ণ আছে, সেই 11টা স্বরবর্ণের মধ্যে রস্যি দীর্ঘি বাদে আরো যে 9টা আছে, সেই 9টা যদি যুক্ত হয় তাহলে হয়ে যায় জফলা। যদি রস্য দীর্ঘের সাথে যুক্ত হয় তাহলে হয়ে যায় বফলা, রির সাথে যুক্ত হয় তাহলে হয়ে যায় রফলা। কেন ফলা হয়? কারণ আমরা একটু আগে কার সব শেষ করে ফেলাইছি, আকার রসিকার দীর্ঘকার ঐকার ঐকার, কার সব শেষ। এখন বাকি আছে কি? বাকি আছে ফলা। তো তিনটা ফলা হয়। আর যদি এ সাথে যদি অন্য স্বর হয়, ও এর সাথে অন্য স্বর হয়, তাইলে আবার কি হয়? আমাদের তো কারো শেষ, ফলাও শেষ, তাইলে হয় অয় কিংবা আয়, অপ কিংবা আপ। বুঝছো? মনে হয় বুঝো নাই। আমার যেটা মনে হয় এটা বুঝো নাই। এই যে বুঝো নাই, এই জিনিসটা মাথায় রাখো, ঠিক আছে? এখন এই জিনিসটা আমি বুঝাই যাবো, ঠিক আছে? মানে কি বুঝো নাই সেটা আগে বুঝাইলাম, বুঝিয়ে এখন আমরা কি বুঝাবো সেটা এখন দেখাবো। ওকে, এবার আমরা ধরে ধরে একটা করে নিয়ম পড়বো। এই যে একটা করে যে নিয়মটা বলছি ওখানে, এই নিয়মটা বিস্তৃত এখন একটা করে আসে। যেমন উদাহরণ দেখো, অ প্লাস অ সমান সমান কি হয়? আ হয়। যেমন নব প্লাস অন্ন সমান সমান হয়েছে নবান্ন। আচ্ছা, একটা একটু কমেন্ট করবা, বুঝতেছো না,
কিংবা হচ্ছে স্যার এটা বুঝি, সামনের দিকে আগান, কিংবা আরো ঢিপটার দিকে যান, যার যেটা আসবে। আমি হয়তো কোনটা রাখবো কোনটা রাখতে পারবো না, তোমার যেটা মন চায় সেটা তুমি বলবা, তাহলে আমরা কিভাবে আগাবো সেটা বুঝতে পারবো। তাহলে দেখো, আচ্ছা আমি এটা তাহলে সবার একটা কমেন্ট চাবো, সবাই এই যে এই কটা শব্দের মধ্যে যার যেটা পছন্দ হয় সেটা কি করে ফেলেন, সন্ধি বিচ্ছেদ করে ফেলো। শশাঙ্ক, পরমান্ন, আইন অনুসারে, পরমাণু, নরাধম, প্রাণাধিক, হস্তান্তর, শশাঙ্ক, হিতাহিত, অদ্যাবধি, স্বাধীন, স্বাক্ষর। তোমার যেটা যেটা মনে চায়, যেটা তুমি মনে কঠিন মনে সেটাই করো, সন্ধি বিচ্ছেদ করো। আমি এখানে 4টা শব্দের সন্ধি বিচ্ছেদ করে দিয়েছি। যেমন নবান্ন কি হবে, নব প্লাস অন্ন, স্বর্ণাক্ষর, স্বর্ণ প্লাস অক্ষর, অন্যান্য, অন্ন প্লাস অন্ন, সচরাচর, চর প্লাস অচর। এখন তোমরা এটা থেকে যদি করতে পারো তাহলে বুঝবো, বা ভুল হইলে আমি সেটা ধরে দিব। সবাই করো দ্রুত। বাংলাটাই পারো না আশা মনে করে পারে, নিকিতা সহ এসকে, সেনুল, ওয়ালাইকুম আসসালাম, সবাই করেন, সবাই করো। প্র্যাকটিস দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না, সন্ধির মানেটাই কিন্তু প্র্যাকটিস। হিত প্লাস অহিত, আচ্ছা ঠিক আছে, এই তো, হ্যাঁ এটা সঠিক হয়েছে। এমডি সোহেল রানা, থ্যাংক ইউ। এবং পারা যাচ্ছে এটা আমরা দেখতে পেলাম। দশটা শেয়ার হয়েছে, যারা শেয়ার করে তাদেরকে ধন্যবাদ। আর কেউ কিছু করবা, সবাই দ্রুত করো। যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের তো বেশি বেশি করা উচিত, না পারলে সেটাও বলতে হবে না পারতেছি না, তো তাইলে আমরা বুঝবো যে তুমি পারছো না। দেখো পরমাণু কি হবে, পরম প্লাস অণু, হ্যালো দ্রুত, আমি ক্লাসে আছি, দ্রুত বল। কে ইয়া হর্ষিত, ও আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ 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 আজ আমি ক্লাস নিয়ে দিচ্ছি, ক্লাসে আসো, ওকে। ঠিক আছে, শশ প্লাস অঙ্ক, শশাঙ্ক। আচ্ছা আগুন পাখি, এখানে খায়ের আলম করে নর প্লাস অধম, নরাধম। এরপরে হচ্ছে আমজাদুস হোসেন আজাদ, না কাসাদুজ্জামান নাকি আমজাদ, যেটাই হোক, বলেছ নর প্লাস অধম, সহসা নরাধম। ঠিক আছে, ওকে। তার মানে আমরা যা বুঝতে পারলাম তোমরা বুঝতে পেরেছো। যেমন দেখো বিদ্যালয়, বিদ্যা প্লাস আলয় সমান সমান বিদ্যালয়, তাহলে পরীক্ষাগার কি হবে, পরীক্ষা প্লাস আগার, সদানন্দ কি হবে, সদা প্লাস আনন্দ, সদানন্দ। তাহলে এই হচ্ছে মানে সূত্রগুলো মূল বিষয়। তোমাকে কি দেখতে হবে, তোমাকে দেখতে হবে আকারটা। আকার দেখে আমি যে বারবার বলতেছিলাম যে কি সন্ধি হচ্ছে মনে করো বিবাহ বা মিলন, মিলনের ফলে সন্তান হয়, আমরা কি দেখবো, বারবার সন্তান দেখবো। সন্তান দেখে বোঝার চেষ্টা করবো আর বাবা মা কেমন, বুঝতে পারতেছো? সন্তান যদি সাদা হয় বুঝে ধরে নিবো যে বাপ্পা মনে সাদা, সন্তান কালো হলে বুঝবো আর বাপ্পা মনে কালোই। অর্থাৎ সন্তান যদি আকার হয় তাহলে বাপমা সরাসরাইয়া, সন্তান যদি রসিকার হয় তাহলে বুঝবো তার বাপমা কি রসিকা দীর্ঘিকার। তাহলে এইটাই বুঝতে হবে। এই যে তাহলে এবার আমরা আসবো পরের নিয়মটাতে, রসিকার দীর্ঘিকারের নিয়মটাতে যাব। সেখানেও গিয়ে দেখবো এই যে প্রায় কিন্তু নিয়মগুলো এমনই, উদাহরণ কম, রসি দীর্ঘ উদাহরণ কম। যেমন রবীন্দ্র দীর্ঘার হয়েছে, পৃথ্বীশ, পরীক্ষা, সুধীন্দ্র সবগুলোর মধ্যে দীর্ঘার হয়েছে। কারণ নিয়ম হচ্ছে রস্যি দীর্ঘ, দীর্ঘ রস্যি, রস্যি দীর্ঘ যাই হোক না কেন ফলাফলে দীর্ঘিকারই হবে। যেমন অতীত, অতীত, অভিষ্ট, অতিথি, শীষ, গৌরীশ, নারীশ, সতীশ, ক্ষিতীশ এই শব্দগুলো হয়েছে। কটূক্তি, কটূক্তি কি হবে, দীর্ঘার হবে। ঠিক আছে, তাহলে আমরা নিয়মগুলোকে দেখলাম। আচ্ছা হ্যাঁ, তাহলে এরকম স্বরসন্ধির নিয়মগুলো আমরা দেখলাম। এরকম করে নিয়মগুলো হচ্ছে। ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো অনেক, এটা আমরা এক চোখে দেখে বুঝবো না, আমি নিয়মগুলো করাবো, করানোর সময় যে নিয়মটা প্রয়োজন পড়বে সেই নিয়মটা এসে দেখালে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
পিডিএফ আমরা দিয়ে দিব। পিডিএফ দেখার জন্য তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে নক দিলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিব 092। বাস, এই গ্রুপে যুক্ত হলে সেই গ্রুপে আমরা পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? কিংবা যে গ্রুপে আসো বা যদি আমাদের আরো কোনো গ্রুপ যুক্ত থাকো সেই গ্রুপের কথা বলো, আমরা সেই গ্রুপে পিডিএফটা দিয়ে দিব। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে এই বিসর্গ সন্ধিতে। বিসর্গ সন্ধি করেই আমরা আলোচনা চলে যাব একদম প্র্যাকটিসে। দেখো বিসর্গ সন্ধি কিভাবে হচ্ছে। বলছিলাম বিসর্গ সন্ধি মানে 5 কথা। এই যে এই নিয়মটা সংক্ষেপে কেউ খাতার মধ্যে তুলে রাখো। 3 সরাও দীর্ঘ থাকুক। কি নাম থাকবে? কি নাম থাকবে? আচ্ছা, এই মুহূর্তে কেউ অ্যাড দিছেন? তিন সরাও দীর্ঘ থাকুক। এই কথাটা মানে কি? এই কথাটার মানে হচ্ছে বিসর্গ মানে হচ্ছে 3টা স। এই দেখো, এই যে বিসর্গ মানে হচ্ছে 3টা স হবে, অথবা র হবে, অথবা ও হবে। কি কি বিসর্গ মানে? বিসর্গ মানে কি হবে? হয় 3টা স হবে, অথবা র হবে, অথবা ও হবে। এই কথাটা আমরা সংক্ষেপে কি বলেছি? 3 স রাও, অর্থাৎ 3টা তুমি সরাই ফেলো। এরপর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেমন বিসর্গ ছিল তেমনটা থেকে যাবে, এটার নাম দিয়েছি কি? থাক। 3 সরাও বিসর্গ থাকুক, ও না দীর্ঘ থাকুক। আর দীর্ঘ বলতে কিনতে বুঝাইছি এই যে এটা মাঝে মাঝে অল্প স্বরটা দীর্ঘ স্বর হয়ে যায়। আচ্ছা, আমরা হয়তো বুঝবো না, বুঝার জন্য আমরা এখন উদাহরণের দ্বারস্থ হব। উদাহরণ আমাদের কি করতেছে? এই যে দেখলাম এখানটা বিসর্গ আছে, এখানটা বিসর্গ আছে, এখানটা বিসর্গ আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। দেখবো যে বিসর্গগুলো আসলে কি হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে 3টা বিসর্গ আছে, এই 3টা বিসর্গ 3টা শতে ডাইভার্ট হয়ে যাচ্ছে। 3টা শতে 3 সরাও দীর্ঘ থাক। আচ্ছা, হ্যাঁ রানী, ওকে। কি স হয়ে যাচ্ছে? এইখানে হয়ে যাচ্ছে তালব্য স, এখানে হয়ে যাচ্ছে দন্ত স, এখানে হয়ে যাচ্ছে মূর্ধন্য স। তার মানে 3টা স্বর যে কোনো একটা স হয়ে যাবে। এখন এটাও প্রশ্ন হতে পারে 3টা স্বর মধ্যে যে কোন স্বরটা হবে এইটা আমি আপনি কিভাবে বুঝবো? কারো কাছে কি লজিক আছে এটা? হ্যাঁ, ও মোবারক হোসেন, আসলে মিস করছো, তোমাকে গত ক্লাসে দেখেছিলাম, সেই সময় ক্লাস কি রেকর্ড থাকবে পরে। আচ্ছা, না ডিলিট করব না, ডিলিটটা করতে হয়তো একদিন বা আজকে কিছুদিনের মধ্যে হয়তো ডিলিট করবো, তো আজকে রাতের মধ্যে দেখে ফেলতে পারবা। আচ্ছা, তারপর বাকি ক্লাসটুক করো। তোমাকে ওই এক ক্লাস করার পর মিস করা শুরু করেছি। হ্যাঁ, তো এবার দেখো যে 3টা স্বর মধ্যে কোন স হবে। কারো কাছে কি লজিক আছে? কেউ বলতে পারো? আমি ধ্বনিপ্রকরণের মধ্যে বা কালকে আমার যে ধ্বনিপ্রকরণ ক্লাস করা হয়ে থাকে, কিংবা আমার অফলাইন স্টুডেন্ট যারা আছে যারা ধ্বনিপ্রকরণ করেছো তাদের কিন্তু এটা পারার কথা। কিভাবে বুঝবা যে কোন স্বরটা হবে? দেখো, আমরা জানি বর্ণগুলোর না একটা ইয়ে আছে, বংশ আছে। কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধা বর্ণ, দন্তবর্ণ, অষ্টবর্ণ। এখন বলতো আমরা এটার নাম কি বলি? এটার নাম বলি হচ্ছে তালব্য বর্ণ, মানে তালব্য স। এটার নাম কি দিছি? মূর্ধন্য স। আর এটার নাম কি দিছি? দন্ত স। ইয়েস, বাস, তুমি তোমার এই বংশের নাম দেখে বুঝে ফেলবা কোনটা কোন স দিবা। দেখো এখানে আছে চ, বলতো চটা কোন বর্ণ? চটা দন্ত বর্ণ, সরি চটা হচ্ছে তালব্য বর্ণ। তালব্য বর্ণ থাকার কারণে এখানে তালব্য স হয়েছে। এখানে স, তালব্য বর্ণ থাকার কারণে এখানে তালব্য স হয়েছে। একটা নতুন জিনিস শিখাই দিলাম না? খুব সুন্দর জিনিস। তারপরে দেখো এখানে দেখো দন্ত স হয়েছে, কারণ কি? এই যে এখানে ত আছে, কারণ তটা কি বর্ণ? তটা দন্ত বর্ণ। এখানে দেখো মূর্ধন্য স হয়েছে, কারণ কি? এখানে মূর্ধা বর্ণ হয়েছে ট। ঠিক আছে? আচ্ছা, তাই এবারে শিরোচ্ছেদ দুস্থ, এই দেখো স হয়েছে থ থাকার কারণে। এখানে মূর্ধন্য স হয়েছে কিখানে? ঠ থাকার কারণে। তাই না? আমরা এই জিনিসগুলো খুব সুন্দর করে বুঝতে পারবো। এরপরে দেখো র হয়ে যায়। র হয়ে যায় কিরকম? এই দেখো নি প্লাস আকার সমান সমান হয়ে গেছে নিরাকার। তাহলে বিসর্গটা কি হয়ে গেছে? বিসর্গটা র হয়ে গেছে। আরো উদাহরণ, এই যে পুনর্মিলনের রেফটা কোত্থেকে আসছে?
এই যে বিসর্গ থেকে আসছে। আন্তর্জাতিক রেফ কোত্থেকে আসছে? নির্বাচন, তারপর হচ্ছে নির্ণয়, নির্জন, কত কত শব্দের তোমার রেফ দেখো। নেই পরে যদি কোনো রেফ দেখো তাইলে বুঝবা এই নিটা হচ্ছে বিসর্গ সন্ধি, এই বিসর্গটাই রেফ হয়ে গেছে। আরেকটা হচ্ছে ও হয়ে যায়। কি হয়ে যায়? ও হয়ে যায়। যেমন এ দেখো বিসর্গ আছে, বিসর্গটা ও হয়ে গেছে। এটা একটা সুন্দর নিয়ম। দেখো মনের মধ্যে ও নাই, কিন্তু মনোযোগের মধ্যে ও আছে। এই ওটা কে? এই ওটা হচ্ছে তোমার ওই ও, যে ওর কথা তুমি চিন্তা করো, মনোযোগ তোমার নষ্ট করে। যাই হোক, পড়াশোনাটা সেই ওর জন্য করো, ওর যাতে তুমি পড়াশোনা ভালো জায়গায় চান্স পেয়ে ওই ওকে তুমি ওর মতন করে পাইতে পারো। তো যাই হোক, দেখো মনের মধ্যে ও নাই, আছে মনের মধ্যে কি ওকার আছে? নাই, কিন্তু মনোযোগের মধ্যে ওকার আসছে। এই যে মনোযোগের মধ্যে ওকারটা আসলো, এটা কোত্থেকে আসলো? এই যে সন্ধির নিয়মে। আর দুটা নিয়ম হচ্ছে বিসর্গ যেমন আছে তেমন থাকবে, কোন রকম সমস্যা হবে না। যেমন মনকষ্ট, দেখছো বিসর্গটা বিসর্গের মধ্যে রয়ে গেছে। আর যেটা নিয়ম বললাম যে হ্রস্ব দীর্ঘ হয়ে যাবে, শর্টটা ছোট থাকবে, বেড়ে যাবে। যেমন দেখো নয়ের মধ্যে রসিকার আছে, এই বিসর্গ হওয়ার কারণে নয়ের মধ্যে দীর্ঘার হয়ে গেছে। নয়ের মধ্যে রসিকার আছে, নয়ের মধ্যে দীর্ঘার হয়ে গেছে। রসিকার আছে, নয়ের মধ্যে দীর্ঘার হয়ে গেছে। তাহলে কি আমরা বিসর্গ সন্ধি আশা করি বুঝতে পেরেছো বা বুঝা হয়ে গেছে। আমরা একটা গ্লাস বিসর্গ সন্ধি দেখে ফেলেছি। এখন বাকিটা তোমাদের কাজ হচ্ছে তোমরা এই নোটটা দেখে দেখে, আরো অনেক উদাহরণ দিয়ে দিয়েছি, কত প্রশ্ন আসছে সব দিয়ে দিছি, সবটা একবার কি করবে, একটু চোখ বুলিয়ে পড়ে নিবা। এই কাজটা করবা, চোখ বুলিয়ে পড়ে নিলে তোমাদের বলছিলাম যে সন্ধির নিয়ম কানুন তো বুঝবা, কিন্তু সবচেয়ে কাজে দিবে যে তুমি একবার পড়ে নাও। তুমি যদি একবার রিভিশন দিয়ে নাও তাহলে দেখবা কত কত যে উদাহরণ তোমার সামনে আসবে, তখন তুমি এগুলো ধরতে পারবা। দেখো এই দেখো বিসর্গ পরে ক আসছে, এই যে মধ্যাহ্ন স হয়েছে, প আসছে, মধ্যাহ্ন স হয়েছে, বিসর্গ পরে স্বর। তার মানে আমরা শর্ট করে দেখিয়েছি, ভিউ করে দেখিয়েছি। তোমরা একটা বলবো, চ্যালেঞ্জ বলবো, এই নোটটা নিও। নোটটার যে কতটা গুছানো, এটা তোমাদের তোমাদের সামনে তো কোনো বই আছে, সেই বইগুলোর সাথে কম্পেয়ার করো। কম্পেয়ার করে যদি এটা মনে হয় যে না এটা তো আসলে আমার পড়ার জন্য খুব উপযোগী এবং সবচেয়ে সুন্দর করে সাজানো, এটা যদি হয় তাহলে আমার সব সাবজেক্টের নোট আছে, তুমি সবগুলোর নোটই নিতে পারবা। আচ্ছা, নোটের দেওয়ার কথা একটু বলবো, সেটা হচ্ছে আমাদের সাথে তুমি যখন থেকে যুক্ত হবা, সেই যুক্ত হওয়ার পরের নোটগুলো ফ্রি পাবা। কিন্তু আগে যদি কিছু মিসিং করে ফেলো, সেই মিসিংটা কিন্তু আর পাচ্ছ না। অর্থাৎ আমাদের লাইভ ক্লাস ফ্রি, আমাদের নোটগুলো ওই সময়টাই ফ্রি, পরবর্তীতে না। ঠিক আছে, আমরা এখন সরাসরি প্র্যাকটিসে চলে যাব। বিগত পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করব। চলো উত্তর করা আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্ন, কথোপকথন শব্দটি কি রীতিতে গঠিত হয়েছে? দ্রুত বলো। কথোপকথন, যাক আমরা যদি সন্ধি আলোচনা করতেছি এটা তোমরা খুব সহজে পারবা, বলবা সন্ধি যোগে। আবির্ভাব শব্দ গঠিত হয়েছে কি যোগে? ওই সন্ধি যোগে। সন্ধিজাত শব্দ কোনটা? এখানে যে তিনটা শব্দ আছে এর মধ্যে কোনটা সন্ধিজাত শব্দ? এখন দেখতেছি আমরা সন্ধিজাত শব্দ কিভাবে চিনব। ওই যে বলেছিলাম কোন না কোনো কার হবে, আকার, রসিকার, দীর্ঘার, এরকম কোন না কোনো কি হবে, কার হবে। কিন্তু এই তিনটা শব্দের মধ্যে দেখো তো, এই তিনটা শব্দের মধ্যে কোনো কার দেখা যাচ্ছে না। সবাই কমেন্ট করা শুরু করো, আমরা সেই একদম প্র্যাকটিস সেশনে চলে আসছি। এই দেখো, এই যার মধ্যে হচ্ছে সন্ধিজাত শব্দ একটাও না, কারণ উৎমনা এটা উপসর্গ জাতীয় শব্দ। দক্ষিণা, এখানে দক্ষিণে প্লাস আযুক্ত, সেটা প্রত্যয় জাতীয় শব্দ। ফাল্গুন, এটা তো কোনো সন্ধি হয়নি, ফাল প্লাস গুণ এটাও হয়নি। মিনতি, এটাও না। অর্থাৎ প্রশ্নটাই ভুল আসছে, 2027 সালে আসছিল, প্রশ্নটাই ভুল আসছিল। এরপরে ভুল সন্ধি বিচ্ছেদ কোনটা? আচ্ছা, এইটা ভালো প্রশ্ন হয়েছে। এই যে শব্দগুলোর মধ্যে ভুল সন্ধি হয়েছে কোনটাতে, এটা পারো কিনা তোমরা করবো, আমি ব্যাখ্যা দিব। প্রথমে কি তো পূর্ব না, এটার মধ্যে কোনো ভুল নাই, বিসর্গ যেমন ছিল সেমনটা থেকে গিয়েছে। আর বিসর্গ সন্ধির মধ্যে এমনটা হয়, এটা আমরা দেখি বা জানি। উদ্ধত, এটাও ঠিক আছে। তারপরে হ হইলে এরকম এটা দ আর ধ হয়ে যায়, তার মানে এটাও ঠিক আছে। তারপরে চমকিত, চমক প্লাসিত, সংসন চমকিত, এটাও ঠিক আছে।
ভুল তাইলে হচ্ছে এইটা, ন প্লাস যদি জ হইতো তাইলে হইতো গণ্য, অ কেমনে হয়? সুতরাং এটা ভুল, মানে এই ভুল সন্ধি বলতে সঠিক উত্তর এইটা। কই তার প্রমাণ দেখতেছি না। এই কোশ্চেনে কিন্তু কমেন্ট না করলে, না প্র্যাকটিস করলে কিন্তু লাভ নেই। এটার মূল বিষয় হবে প্র্যাকটিস করতে হবে, ভুল হবে, কেন ভুল হলো, কোনটা হইলো, কি হবে, কিভাবে করে হবে, সেই ব্যাখ্যাগুলো আমরা করে করে দিব, বলে বলে দিব। আচ্ছা, রাত 11টা হয়েছে, যদি রাত 10টার দিকে তোমাদের ক্লাস করতে সমস্যা হয় সেটা জানালে আমরা হয়তো রুটিন টাইমে চেঞ্জ করব পরবর্তী ক্লাসে। আচ্ছা, কোর্স কত কোর্স আমাদের ইনবক্সে যোগাযোগ করো তাহলে জানতে পারবা। সাধারণত আমাদের লাইভ ক্লাসগুলো ফ্রি, লাইভ ক্লাস মিস করলে পরবর্তী সেই ক্লাসে যুক্ত হতে চাইলে বা রেকর্ড ক্লাসে দেখে নিতে চাইলে সেইটা হচ্ছে একটা ফি আছে। লাইভ ক্লাসগুলো সবসময় নিয়মিত করবো, আমাদের গ্রুপগুলোর সাথে এক থাকবা, ক্লাসগুলো নিয়মিত করে থাকবা। আচ্ছা, এবার দেখো কোনটি সন্ধি জাল। আচ্ছা, এটাই দেখো নিচের কোনটি সন্ধি বিচ্ছেদ ঠিকভাবে হয়নি। দেখো স প্লাস থ ঠিক মতন হয়েছে, আমি বলবো হয়েছে, এই থটাই ঠ হয়ে গেছে, ষষ্ঠ। এটা হয়েছে। তারপরে যথা প্লাস ইষ্ট সমান সমান যথেষ্ট। আমরা নিয়ম পড়েছি স্বর কিংবা স্বরেয়া সাথে যদি রস্য কিংবা দীর্ঘ যুক্ত হয় সমান সমান একার হয়ে যায়, তাই হয়েছে যে এখানে যথার পরে আ আছে, ইষ্টর পরে ই আছে। ও 10টার আগে দিলে ভালো হয়। আচ্ছা, সবার কমেন্টটা দেখি, যদি এটা হয় তাহলে আমরা 10টার আগেই নিব, শত সময় 9টার দিকে নিব যদি এরকমটা হয়। এটা তোমরা তোমাদের মতন করে জানাও। উত্তর করো, উত্তর করো। কোনটি সন্ধিজাত শব্দ? শীতল। দেখো শীতল যে হবে না কিভাবে বুঝলাম? এটার মধ্যে কোনো কারণ নাই, কারণ আমরা বারবার বলেছি সন্ধি হতে গেলে কোন একটা ধ্বনিতে সংক্ষিপ্ত হইতে হবে। যেমন এখানে শরৎচন্দ্র, দুইটা চ চ একসাথে হয়ে গেছে। তারপর যে ইষ্ট, এখানে ইকার হয়েছে। মৃত্যুঞ্জয়, এখানে মনে করো এই যে ইও হয়েছে, কিন্তু কোন ঘটনা তো ঘটতে হবে। শীতলের মধ্যে এমন কিছুই ঘটে নাই, সুতরাং এটা সন্ধিজাত না। সংখ্যা, এটাও না। অধিকার, এটাও না। তোমার না, এটা না, সরি, সংখ্যা আছে। অনুস্বার হয়েছে, অনুস্বার হইলে এটা ব্যঞ্জন সন্ধি, এটা একটা নিয়ম আছে। তোমরা ব্যঞ্জন সন্ধির মধ্যে গেলে দেখবা যে অনুস্বার দিয়ে একটা নিয়ম আছে। আমি অনুস্বার দিয়ে যে নিয়মটা, সেই নিয়মটা দেখাই দিই। আমি যখন যেটা পড়াবো সেটা বোঝানোর ক্ষেত্রে ওইটা কোন নিয়ম থেকে আসলো সেই নিয়মটা দেখাই দিব, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখো এই যে দেখো, এই যে দেখো ম আসছে, মটা অনুস্বার হয়ে যায়। এই দেখো ম আসছে, মটা অনুস্বার হয়ে গেছে। তাহলে সন্ধির নিয়ম হচ্ছে শব্দের পরে যে মটা থাকবে সেই মটা অনুস্বার হয়ে যাবে। সম প্লাস কীর্ণ সমান সংকীর্ণ। শুভঙ্কর, ব্যাসবা করলে কি হবে? শুভ প্লাস কর সমান সমান শুভঙ্কর। তারপরে হচ্ছে এই সংখ্যা, সম প্লাস কা সমান সমান সমকা। কিং কর্তব্য, কিম প্লাস কর্তব্য সমান সমান কিং কর্তব্য। তাহলে শব্দটা কি হবে? শব্দটা হচ্ছে ম হবে।
এই জিনিসটা আমরা আমাদের এই প্র্যাকটিসেও দেখতে পেলাম। হ্যাঁ, তাহলে উত্তর এটা কি হচ্ছে, এই যে সংখ্যা তাহলে কি হচ্ছে অনুসার দেখতে পেরেছি, সুতরাং ব্যাস বাক্য হবে সম প্লাস হচ্ছে খা সংখ্যা। এই নিয়মটাই তুমি আরেকটা মধ্যে খাটানোর চেষ্টা করো। যাক, তার মানে উত্তর সঠিক কোনটা, খ। এবার 7 নম্বরে আসো। 7 নম্বর উত্তরটা কে করতে পেরেছো? তোমরা দ্রুত করো, যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু আর ক্লাসটা কন্টিনিউ করবো না। প্র্যাকটিস করতে হবে, তোমাদের উত্তর দিতে হবে 3 এর 2, 6 এর 7, 8 এর 1 এভাবে উত্তর দিতে হবে। কারণ এই ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই জিনিসগুলি, যে তুমি পড়লা, পড়ার পরে আসলে পারলা কিনা, পড়ার পরে তুমি এটা প্র্যাকটিস করতে পারছো কিনা, এটা হচ্ছে এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। উচ্ছৃঙ্খলের সন্ধি বিচ্ছেদ করো। উৎ প্লাস শৃঙ্খল, উৎ প্লাস শৃঙ্খল, উৎ প্লাস শৃঙ্খল, উৎ প্লাস শৃঙ্খল, কোনটা হবে? আচ্ছা, প্রথমেই দেখো এই যে সংখ্যা বলে কোনো শব্দ আছে, খল বলে নাই, তাহলে শব্দ দুটো যে কোনো একটা হবে, হয় হবে উচ অথবা হবে উদ, কিন্তু শব্দটা যে শৃঙ্খল হবে এইটা তুমি বুঝতে পেরেছো। তাহলে কনফিউশন কি নিয়ে? কনফিউশন হবে 1 না 2 হবে, এটা নিয়ে। তো আমরাও চলো আবার সেই নিয়মের দ্বারস্থ হই, নিয়মটা যা দেখি, নিয়ম কি বলতেছে। এই দেখো, নিয়ম হচ্ছে এই যে উদ যদি হয়, ঠিক আছে, শব্দটা যদি উদ হয়, দেখো উদ দিয়ে কত নিয়ম আছে, উদ প্লাস চারণ সমান সমান উচ্চারণ, উদ প্লাস ছেদ সমান সমান উচ্ছেদ, যাবৎ প্লাস জীবন সমান যাবৎ জীবন, তাই না? উদ দিয়ে কিন্তু অনেকগুলো নিয়ম কিন্তু তাহলে আছে। তাহলে সুতরাং আমরা বুঝতে পারলাম নিয়ম আছে উদ দিয়ে, উচ বলে কিছু নাই, কি নাই? উচ বলে কিছু নাই, সুতরাং উত্তর হবে 1। এবার 8 নম্বর করো। 8 উত্তর, এখানে মহন্ত, নাইম চন্দ্র মহন্ত করতেছ, এরপরে নানজিবা রহমানও করতেছ, আজাস মাহমুদ শুভ করছো, ঠিক আছে, নিয়ম চন্দ্র মহন্ত। আচ্ছা, খুদ পিপাসা শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটা? খুদ পিপাসা কি হবে? খুদ না খুদ, না খুদ না খুদ, কোনটা হবে বলো? খুদ পিপাসা কোনটা হবে? খুদ পিপাসা শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটা? আচ্ছা, এটা খুদ পিপাসা সন্ধি বিচ্ছেদ হলো, আচ্ছা, প্রথমে শব্দটা হচ্ছে, শব্দটা খুদ বলে কোনো শব্দ নেই, খুদ বলে শব্দটা নেই। শব্দটা খেয়াল করে দেখো তো, শব্দটা আসলে কি? শব্দটা হচ্ছে ক্ষুধা, কেউ দিছো 8 এর 1, কেউ 8 এর ডি দিয়েছো না, খেয়াল করো শব্দটা আমরা যেটা বলি সেটা হচ্ছে ক্ষুধা। শব্দটা কি বলি? ক্ষুধা। সুতরাং যদি ক্ষুধার আর পিপাসা, আমার খিদা লেগেছে এবং পিপাসা লেগেছে, এইটা হইলে সবচেয়ে কাছাকাছি হয় এইটা, তাহলে উত্তর হচ্ছে এইটা, কি? খুদ প্লাস পিপাসা হলো। তারপরে আসো সন্ধি। এরপরে কোনটা আসবে? তারপরে আসো সন্ধি। সন্ধির বিপরীত শব্দ কোনটা? এটা একটা জাস্ট কোনো কোশ্চেন, এটা বেসিক কোশ্চেনের মতন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, আর মিলনের বিপরীত শব্দ কি? মিলনের শব্দ হচ্ছে ভাঙ্গন কিংবা ঝগড়া, এই যে বিগ্রহ। 10 দেখো, আন্না শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? আন্নাটা এটাও একটা খুব কঠিন না, এটা মানে একটা মানে কোশ্চেনের 24-25 কোশ্চেন আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু কোশ্চেনটা হয়ে গেছে মানে টপিকের বাইরে টাইপের, এটা বেসিকের মধ্যে পড়ে না। সেটা হচ্ছে আর প্লাস না সমান সমান আন্না,
বাচ্চারা দেখো না, বলে না আন্না আন্না, এটা মুখ দিয়ে বের হয়ে গেছে কি আর না, হয়ে গেছে আন্না। এরপরে কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? এটা হচ্ছে ক্রিয়াপদ। কারণ আমরা দেখছি বিদ্যা প্লাস আলয়, ওই শস প্লাস অঙ্ক, রবি প্লাস ইন্দ্র, সবগুলো ধ্বনির মধ্যে মিলন ঘটে। এই অব্যয়ের মধ্যেও হয় না, এটাও ঠিক অব্যয়ের মধ্যে হয় না। মানে প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন হয়নি। এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয় গত বছর আসলো 23-24 সেশন, গত বছর আগের বছর 23-24 সেশনে আসছে। তো এটাও ভালো প্রশ্ন, দুইটাই মানে কোশ্চেনের উত্তর কিন্তু দুইটাই হবে। কারণ সন্ধি হয় সাধারণত বিশেষণ বা বিশেষের মধ্যে। তো তারপরে যেহেতু 4টা অপশন আসছে, 4টা অপশনের মধ্যে কোন অপশনটা সবচেয়ে কড়া? সেটা হচ্ছে ক্রিয়াপদ। বুঝতে পেরেছি? ঠিক আছে। তোমরা কয়েকজন ক্লাস করছো, অনেকেই করতেছো না, আসলে রাত অনেক হয়েছে, এই জন্যই বোধ হয়। তাহলে আজকে ক্লাস এখানে রাখতেছি। আগামী ক্লাসগুলো শুরু করার আগে তোমাদের টাইম জিজ্ঞাসা করবো, কোন টাইমগুলো তোমার সবচেয়ে ফ্লেক্সিবল, সেই টাইমে আলোচনা হবে। তাহলে আগামী ক্লাস আমরা আলোচনা করব হচ্ছে আগামীকাল কয়টা বাজে সেটা জানাই দেওয়া হবে। তোমরা এই আপাতত হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই গ্রুপে যুক্ত হয়ে থাকো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকো, বা আমাদের এই টপ টিচার্স এর একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তোমার যুক্ত মনে আসো, কিংবা সেই গ্রুপটারও লিঙ্ক আমাদের দেখে নিবা, সেই গ্রুপের মধ্যে যুক্ত হয়ে থাকবা। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকলে পরে আমরা সেখানে ক্লাসের লিঙ্ক যখন যখন আসে তখন দিয়ে দিব। তো আগামীকালকে আমাদের টপিক হচ্ছে সমার্থক শব্দ। ওকে, সমার্থক শব্দ কিভাবে করে পানির মতন সহজ করা যায়, কিভাবে করে বুঝবো কোনটার থেকে কোনটা লিঙ্ক আপ হয়েছে, কোন ফরমেশনে পড়লে কোনটার সাথে কোনটার সম্পর্ক আছে, এবং কোন ক্যাটাগরির সাথে পড়লে, এক ক্যাটাগরি পড়লে সেই ক্যাটাগরি সবগুলো পড়া হয়ে যায়। যেমন সুন্দর একটা উদাহরণ দিলাম, দেখো পৃথিবীর যে উদাহরণগুলো আছে সবগুলোর সাথে তুমি একটা করে শব্দ যুক্ত করে দিবা। সেটা হচ্ছে কি, ধর, হয়ে যাবে পাহাড়ের প্রতিশব্দ। তুমি মনে করো পানি প্রতিশব্দের সাথে একটা করে ধি লাগাই দিবা, হয়ে যাবে সাগরের প্রতিশব্দ। একটা করে ধর লাগাই দিবা, হয়ে যাবে মেঘের প্রতিশব্দ। এইভাবে করে এই যে ফরমেশন গুলো আছে, টেকনিক গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের একটা সুন্দর ক্লাস হবে সমার্থক শব্দে। তো সেই ক্লাসে সবার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।